হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি ক্লাস 6-এর তোমাদের পাঠ্য এক ভুতুড়ে কাণ্ড, যেটা লিখেছেন শিবরাম চক্রবর্তী। ভূতের কথা, ভূতের গল্প আমাদের সবার ভালো লাগে। তাহলে এই ভূত নিয়ে, ভূত কি আদৌ আছে, ভূত কি, ভূত কেমন দেখতে, সেই ভূত নিয়েই আজকের গল্প এক ভুতুড়ে কাণ্ড। তো তোমরা বই নিয়ে বসে পড়ো, শুরু করছি। যারা আমার ভিডিও দেখোনি তারা ভিডিওগুলো দেখে নাও আর সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওটা, তাহলে তোমরা সবাই পরে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট, ভালো লাগলে শেয়ার কমেন্ট ও লাইক করে দিও। আর তোমার বন্ধুদেরকেও বলো আমার ভিডিওগুলো দেখতে, তাদেরকে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তার দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতদের রূপ গুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেড। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু আমি একবার দেখেছিলাম রাঁচিতে, না পাগলাগারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাস্তা রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কী করে দেখলাম বলি। লেখক বলছেন যে ভূত বলে যদি কিছু আছে, যদি কিছু থাকে, তাহলে সেটা কি, কেমন, সেটা কোনো দিন আমি দেখিনি। তার দয়া আর আমার ধন্যবাদ। তাহলে তার জন্য ধন্যবাদ দিচ্ছি যে আমি ভূতকে দেখিনি। যদি আমাকে ভূত দেখা দেয় তাহলে আমি তাকে দেখতে পারতাম কি না, সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেতাম কি না, সেটা আমি জানি না। ভূতদের রূপ গুণ আমি জানি না, আমি দেখতেও চাই না। আমার হার্ট খুবই দুর্বল, উইক, আর আমি শুনেছি তারা উইকেড। হ্যাঁ, তবে ভূত কি না আমি ঠিক জানি না। আমি একবার একটা জিনিস দেখেছিলাম, একজনকে দেখেছিলাম। সেটা কোথায়? রাঁচিতে। রাঁচিতে তো পাগলাগারদ আছে, এটা আমরা সবাই জানি। সে পাগলাগারদে নয়, তার বাইরে রাস্তায় দেখেছিলাম, সরকারি রাস্তায়, যে রাস্তায় সবাই চলাফেরা করে, সেই রাস্তায়। রাঁচির রাস্তাটা রাজপথ না হলেও, খুব সুন্দর না হলে, রাজকীয় না হলেও, সেটা কিন্তু খুব ভালো দরাজ পথ, মানে দারুণ, মোটামুটি ভালোই রাস্তাটা। কি করে আমি সেই ভূতের দেখা পেলাম, ভূতের সঙ্গে কি বললাম, কি কথা হলো, সেদিন কি হয়েছিল, সেটা এবার আমি তোমাদের বলছি। একটা পরমসপদী সাইকেল হাতে পেয়ে হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম। তাহলে এখানে পরমসপদী মানে এখানে অন্যের বোঝানো হয়েছে। একজন অন্যের আমি ধার করা সাইকেল নিয়ে আমি হুড্রুর দিকে যাচ্ছিলাম, হ্যাঁ, পাড়ি জমিয়েছিলাম। কিন্তু মাইল 7 যেতে না যেতেই সেই সাইকেলের টায়ার ফেঁসে গেল। সাইকেলের টায়ারটা খারাপ হয়ে গেল। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়। এই যে প্রবাদ বাক্যটা আছে না, আমরা যাকে ভয় করি তখনই সেই জনকে দেখতে পাই। তাই বলে কথাতে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার যেখানে টায়ারটা ফেঁসে গেল তখনই আমার ওখানে কিন্তু ভূত যাওয়া আসা করে, এই কথা প্রচলিত ছিল। তাই আমার টায়ারটাও সেই জায়গায় ফেঁসে গেছে। একটা কথা আছে না, আর যেখানে সন্ধে হয় সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে। তাহলে সন্ধে হয়ে গেছে, এমন অবস্থায় সেই রাস্তাতেই আমার সাইকেলের টায়ারটা ফেঁসে গেছে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি, আরও মাইল 5 যেতে পারলে গাঁয়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। তাহলে এই জনমানবহীন পথ, চারিদিকে গাছপালা, মধ্যে রাস্তা, জায়গাটা জঙ্গলি,
জঙ্গলি এলাকা, আর যদি আমি মাইল 5 যেতে পারতাম, সাইকেলটা না ফাঁসতো, তাহলে আমি একটা রাস্তা গ্রামের মতো দেখতে পেতাম। কিন্তু এখন সাইকেলটা ঘাড়ে নিয়ে, কাঁধে নিয়ে আমি কি করে যাব? এই সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতে পারবো কি না আমার সন্দেহ। আর যদি সাইকেলটা এখানে ফেলেও রাখি, পায়ে হেঁটে যদি যেতে পারবো অত দূর? 5 মাইল হাঁটতে হবে। আগে জানলে হাতে পায়ে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়। যদি হাঁটতে হবে এটা জানতাম, তাহলে সাইকেলটাকে ঠেলে ঠেলেই আমি নিয়ে আসতাম, কখনোই সাইকেলে চেপে আমি আসতাম না, যদি এই অবস্থার কথা আমি আগে জানতাম। তাই লেখক এখানে বললেন যে আমি এবার কি করে পৌঁছাবো, লেখক এবার কি করে যেতে পারবে, কি করবে, এবার দেখা যাক পরের পেজলটাও। তখনও সন্ধে হয়নি, এই হব সন্ধে হওয়ার আগের মুহূর্তটা। সামনে গেলে 5 মাইল, ফিরতে গেলে 7, দুদিকেই সমান পাল্লা। যদি আমি সামনে এগিয়ে যাই সাইকেলটা ফেলে, তাহলে 5 মাইল যেতে হবে, আর যদি যেখান থেকে এসেছিলাম সেখানে যদি ফিরে যাই তাহলে 7 মাইল। তাহলে দুই দিকেই সমান। আমি কি করব, কোন দিকে যাব? তাহলে কোন দিকে হাঁটন দেবো, হাঁ করে আমি ভাবছি কোন দিকে আমি হাঁটা দেব, সেটা আমি ভাবতে পারছি না, এখনও ভেবেই চলেছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? শেষ পর্যন্ত কি আমাকে হাঁটতেই হবে? আর কোনো উপায় নেই, কিছুই নেই এখানে, একটা গাড়িও পাওয়া যাবে না? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে, আর এর একটাই উত্তর আমি পেয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। তাহলে আমি কি হাঁটবই? এখানে কি কিছুই পাবো না? আধ ঘন্টা ধরে পুনঃ মানে বারে বারে আমি এ কথাই ভাবছি, আর একটাই উত্তর পেয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। আমি কি করব? আমি হেঁটেই যাই, পিছনে আর যাব না। অবশ্যই এই রকম একরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না, সেটাও প্রশ্নের বিষয় ছিল। তাহলে আমার মনে তো একটা ভয় ছিল, ভূত ভয়। তাহলে এরকম স্থানে আমি আর কতক্ষণ থাকবো? আমার প্রাণটা কি আর বেশিক্ষণ থাকবে এখানে থাকলে কি করব? সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সন্ধেও হয়ে গেছে, বাঁকা চাঁদ আকাশে দেখা যাচ্ছে। সেদিন পর্যন্ত এখানে বাঘের উপদ্রব শোনা গেছিল, কখন হালুম শুনবো কে জানে। এই তো সেদিন এখানে বাঘের উপদ্রব খুব বেড়েছিল এই জায়গাটায়, কখন যে হালুম বলে আমার ওপর ঝাঁপিয়ে পড়বে কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী। আমি আশা রাখি সব কিছুতে, আমি আশা করি যে আমার একটা কিছু ভালো হবে, এই চিরদিনই এই আশা করি আমি। তালবে সয়াকার আশা মানে আকাঙ্ক্ষা। সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই, যে আমার এই সমস্যার কিছু সমাধান নিশ্চয় হয়ে যাবে, অচিরেই ঘটলো বলে। 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয়র সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। তারপর মনে মনে মনকে প্রবোধ দিলাম যে যে লেখক দিলেন যে অচিরেই কিছু ঘটবে, একটা কিছু ভালো হবে, মিরাক্কেল হবে, একটা ভালো সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে, সব কিছু সমস্যা হয়ে যাবে, আর 2 মিনিটের মধ্যেই সব কিছু হয়ে যাবে। এই যে একটা সুযোগ পাবো, অভাবনীয় সুযোগ, সেটা আমি সহজেই এখান থেকে উদ্ধার লাভ করতে পারবো, এখান থেকে চলে যেতে পারবো। এরকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়েই এরূপ ঘটতে দেখা গেছে, আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তারই অত্যা নেই। স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? এরকম তো হয়েই থাকে, আমরা কত গল্পে দেখি, কোনো একটা বিপদে পড়েছে, তখন তাকে কেউ উদ্ধার করার জন্য চলে এসছে, বাঘ এসছে তার কাছে, কিন্তু এমন একটা ঘটনা মিরাক্কেল ঘটে গেছে, বাঘটা তাকে দেখেও না দেখার ভান করে চলে গেছে। এই যে সব গল্পে এরকম দেখা যায়। তাহলে লেখকও বলছেন যে আমার অনেক গল্পে এরকম আছে যে বিপদের মুখে পড়েছি, হ্যাঁ, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা আমি উদ্ধারও হয়ে গেছি। তাহলে আমি আজ নিজে লেখক, আমি নিজে বিপদের মুখে পড়েছি, তাহলে সেগুলো কি ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? তাহলে কোনো গল্পের নায়ককে কি কোনো দিন বাঘে খায়, বিপদে পড়ে? সে তো নায়ক, সে তো সঙ্গে সঙ্গে বেঁচে যায়, সব কিছুকে ধ্বংস করে সে জয়ী হয়, এটাই আমরা দেখেছি সারা জীবন। তাহলে আমি গল্প লেখক, আমি যে নায়কটাকে চরিত্রটাকে তৈরি করি, সেই নায়কেরই আমি লেখক, আমি তৈরি করছি, তাহলে আমাকে কোন দুঃখে বাঘে খাবে?
সে অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটলো। সেই অবশ্যম্ভাবী মানে ভাবছিলাম যে কিছু একটা হবে হবে হবে, ভালো ঘটনা ঘটবে, সেই মুহূর্তের অপেক্ষার আধ ঘন্টা কেটে গেল এরকম ভাবতে ভাবতে। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে। এবার কিছু একটা ঘটনা ঘটলো। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা। তারপর আমি কি দেখলাম, যেটা আমি আশা করছিলাম, একটা লরি খুব জোরেও চলছে না, খুব আস্তেও চলছে না, দেখছি সামনে দিয়ে আসছে, রাঁচির দিকে লরিটা যাচ্ছিল। তাহলে আমি যা চাইছিলাম সেটাই হলো। আমি কিছু চাইছিলাম যে হেঁটে না হোক, আমি একটা গাড়ি টাড়ি পেলে কিছু চলে যাব। আমি নিশ্চয় এরকম নয় যে গল্পের নায়ক যদি বাঁচে আমি কেন বাঁচবো না। এই ঘটনা আমি ঘটছে, অভাবনীয় সুযোগ চাইছিলাম আমি, সেটাই ঘটে গেল। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার ওপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। তারপর আমি যেটা চাইছিলাম সেটাই হলো। দেখলাম একটা লরি আসছে, আমার টর্চটা জ্বালালাম এবং প্রাণপণে ঘোরাতে লাগলাম টর্চটা। শীতের রাত, ফিকে চাঁদ ফিকে হয়ে এসছে সেই আলো, তার ওপর চারিদিকে কুয়াশার পর্দা পড়ে গেছে, চারিদিকে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এই ঘোরালো আবহাওয়া এর মধ্যেই এই আলোর ঘূর্ণিপাক যদি লরির ড্রাইভারটা দেখতে পাই তো খুবই ভালো। লরি এসে পৌঁছালো, এলো একেবারে সামনাসামনি, লরিটা এলো একবারে আমার সামনাসামনি, মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্যও থামলো না। লরিটা এলো আবার মুহূর্তের মধ্যেই চলে গেল, থামলো না, যেমন এলো তেমনি চলে গেল। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। তারপর রাস্তার বাঁক হয়ে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা, শুধুই আমি আমার টর্চটাকে টর্চার করলাম আর নিজেকেই টর্চার করলাম। কিছুই কাজের কাজ কিছুই হলো না। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিলো। অনেকক্ষণ ধরে আলো টিপতে টিপতে আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো। ছ্যা, শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ছি ছি ছি, আমি এটা কি করব? আমার কপালে কি হাঁটাই আছে আজকে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সেই সাইকেল টেনে আমি 7 মাইল কি করে যাব? ভাবতে আমার বুকটা দূর দূর করতে থাকে। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গের যাওয়া ঢের শর্টকাট। আমার বুকটা দূর দূর করতে থাকলো। কি করব? তার চেয়ে বাঘের পেটে গেলেই ভালো হতো। কখন স্বর্গে চলে যেতাম বাঘের পেটের মধ্যে দিয়ে, সেটাই শর্টকাট, সেটাই ছোট রাস্তা ছিল বোধহয়। না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়, কিছু না কিছু একটা হতে বাধ্য, অনতি বিলম্বেই হচ্ছে, আর 1 মিনিটের অপেক্ষা কেবল। তারপর আবার মনকে প্রবোধ দিলাম, লেখক দিল যে না, আমাকে কোথাও যেতে হবে না, বাঘের পেটেও যাব না, কোথাও যাব না, কিছু না কিছু একটা নিশ্চয় ঘটবে, এই অনতি বিলম্বেই, কিছুক্ষণের মধ্যেই সেটা ঘটবে। আর 1 মিনিটের শুধু অপেক্ষা, আমাকে শুধু 1 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর নিশ্চয় কিছু না কিছু হবে। এর মধ্যে কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি। এমন সময়ে 2টো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। 2 চোখের অতখানি ফারাক দেখে বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। তাহলে এই যে এর মধ্যেই কুয়াশা আরও জমাট হয়েছে, আলো ফিকে হয়ে আসছে, প্রাণপণে আমি নিজেকে আরও প্রবোধ দিচ্ছি যে কিছু একটা হবে। এই সময় আমি কিছু কুয়াশা ভেদ করে 2টো হলুদ রঙের চোখ দেখতে পেলাম। হলুদ রঙের চোখ, এটা বাঘ নাকি? আমি মুহূর্তে ভয় পেয়ে গেলাম। না, বাঘ না, বাঘের চোখ দুটো তো অত ডিস্ট্যান্স হবে না, অত ফারাক হবে না, 2 চোখ, মানে একটা চোখ আর একটা চোখের পাশাপাশি হবে। তাহলে এটা যে এত বড় ফাঁক রেখে আছে, সেটা নিশ্চয়ই বাঘের চোখ নয়। দেখি, এরকম উদার হতে পারে না। এবার দেখা যাক কী হচ্ছে। নেক্সট পেজ চলে এসো। আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা ববি স্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় হচ্ছে জোর চলতে পারে।
আবার আমি টর্চ ঘোরাতে লাগলাম, আমাকে মানে দেখাতে লাগলাম যে আমি দাঁড়িয়ে আছি, তাকে সে যেন আমাকে দাঁড়িয়ে তুলে নেয় গাড়িতে। ছোট্ট একটা বেবি অস্টিন কোম্পানির একটা ছোট গাড়ি, হ্যাঁ, তারই কটাক্ষ। আস্তে আস্তে গাড়িটা আসছিল, যদি কেউ দৌড়ে হেঁটে যায়, পা চালান যায়, তার থেকেও বোধহয় জোরে চলবে, গাড়িটা এত আস্তে চলছিল। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়লো, আমি হাঁকলাম এই। এবার গাড়িটা আমার সামনে এসে পড়লো, আমি হাঁকলাম এই। কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই, তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম, কিন্তু গাড়িটা তো থামলোই না, কোনো লক্ষণই নেই। সেই মন্থর গতিতে আস্তে আস্তে সে চলতে লাগলো গাড়িটা। আমাকে পাশ কাটিয়ে যাচ্ছে দেখে আমি তার লক্ষণ তো ভালো নয় বলে আমি মরিয়া হয়ে উঠলাম তাকে থামানোর জন্য। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই। আমি মনে মনে ভাবলাম, না আর দেরি করতে পারবো না, আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। এসপার ওসপার যা হোক, এসপার মানে যা হোক তাই হবে, যাই হোক আমি একটা কিছু করবই। গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। গাড়ির মালিক যে আছে সে ভদ্রতা রক্ষা করতে জানেই না, সে করবেই না, সে গাড়িতে চেপে আছে, তার কি দরকার? কিন্তু আমাকে তো করতে হবে, আমাকে তো আত্মরক্ষা করতে হবে, আমাকে তো বাঁচতে হবে। অগত্যা আগমন গাড়ির গায়ে গিয়ে পড়লাম, দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও নয়, কিন্তু কি করব, 1 মিনিটও সময় নষ্ট করা ছিল না। অগত্যা যে আগিয়ে আসছে গাড়ির গায়ে গিয়ে পড়লাম, দরজার হ্যান্ডেলটা আমি খুলে ভিতরে ঢুকে পড়লাম। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও নয়, এটা আমি জানি, কিন্তু কি করব, 1 মিনিটও সময় নষ্ট করার সময় তখন ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে এই সময় হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। কায়দা করে উঠতে হলো কোনো রকমে, কে জানে এটাই হয়তো লাস্ট সুযোগ, আমি রাঁচি ফেরার এটাই সুযোগ, আর বোধহয় নেই। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকলো। যাকগে, কি করা যাবে, নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যাই। বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে? কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল এক সময় জানালেই হবে, বেশি বলতে হবে না, খবর দেওয়া মাত্র তিনি নিজেই এসে নিয়ে যাবেন। সাইকেলটা সেই রাস্তায় ধরাশায়ী হয়ে পড়ে থাকলো। হ্যাঁ, কি করব, কি করা যাবে, নিতান্তই যদি বাঘের পেটে না যায়। এখানে লেখক বলেছেন যে বাঘ যদি সাইকেলটা না খায় তাহলে বেঁচে যাবে। দেখো, বাঘ কি সাইকেল খায়? আচ্ছা, সেটা দেখা যাবে। এখন লেখকের টেনশান আছে, কি বলে দিচ্ছে কি জানি, লেখক বুঝতেই পারছে না। বলছে যে বাঘেরা যদি সাইকেলটা না খায় তাহলে সাইকেলটা থেকেই যাবে, কাল সকালে আমি উদ্ধার করতে পারবো। সাইকেলের মালিককে আগামীকাল জানালেই হবে, বেশি বলতে হবে না, একটু বললেই সে নিজে এসে নিয়ে যাবেন। লেখক তাই ভাবছে, কিছু একটা পেলাম, এটাই আমার যথেষ্ট। সাইকেল বাঘে খায় না খায় এটা পরে আমি দেখা যাবে, আর নিজে তো আগে বাঁচি। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় আমি বসে গেছি, এই গাড়ির মধ্যে আরাম করে আমি বসেছি বলে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে, ডাক্তার যদুগোপালের বাড়ির। এবার ড্রাইভারকে লক্ষ্য করে আমি বললাম যে আমায় লালপুরার যে মোড়টা আছে সেখানে নামিয়ে দিলেই হবে, ডাক্তার যদুগোপালের বাড়ির। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল, বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো। আমার শার্টের কলারটা মনে হলো কে যেন আমার গলার চারিধারে চেপে ধরেছে। হাত তুলে যে গলার কাজটা আলগা করব সে ক্ষমতা নেই, আঙুলগুলো অবধি অবশ। আমি এই কথাটুকু শেষ করতে পারিনি, ডাক্তার যদুগোপালের বাড়ির বলতে বলতে আমার গলার স্বরটা উবে গেল, একদম চলে গেল, গলার স্বর বেরোলো না। যেটুকু বলতে চাইছিলাম সেটুকু বলতেই পারলাম না। হাঁ করে তাকিয়ে থাকলাম, আমার চোখ দুটো যেন মনে হচ্ছে বেরিয়ে আসছে ঠিকরে। শার্টের গলাটা কেউ যেন চারিধার চেপে ধরেছে, আমার গলার চারিধারে চেপে বসেছে। হ্যাঁ, হাত দুটো গলার কাছে এসে আলগা করব সেই ক্ষমতা আমার নেই যে হাতটা তুলে গলাটা একটু আলগা করব। আঙুলগুলো অবশ হয়ে গেছে। সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই।
সেই শীত, কুয়াশা ঢাকা শীত, হ্যাঁ সেই শীতেও আমার শরীরে ঘাম, দরদর করে ঘামছি আমি। যেখানটায় ড্রাইভার বসে থাকার কথা সেখানে কেউই নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম জিভ আমার টাকরায় আটকে ছিল। আমি তাকিয়ে দেখলাম ড্রাইভারের জায়গায় কেউ বসে নেই, জিভ আমার আটকে গেছে। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেলাম। জিভটা একদম ওপরে আটকে গেছিলো আমার। তারপর কয়েক মিনিট বাদে আমি আমার বাকশক্তি আবার ফিরে পেলাম। ভূত, ভূত ছাড়া কিছু না। আপনা থেকে গলায় আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। আমি বলতে লাগলাম ভূত, ভূত ছাড়া কিছু নয়, এটাই বলতে লাগলাম। আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না। কিন্তু আমার কথায় ভূত কি কোনো কর্ণপাত করলো, কিছু ভাবলো? কিছু না। ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনিই চলতে লাগলো। ড্রাইভার মানে ড্রাইভারবিহীন গাড়ি যেমন চলছিল তেমনিই চলতে লাগলো। গাড়িটা যেমন চলছিল, ড্রাইভারবিহীন গাড়ি সেরকমই চলতে লাগলো। কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থা আমাদের পড়তে হবে তা ভাবিনি। এ অবস্থায় যে আমাকে পড়তে হবে আমি কোনোদিনই ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। ড্রাইভার নেই কিন্তু গাড়ি ইঞ্জিন চলছিল না, কিন্তু গাড়ি চলছিল ঠিকঠাক আর ঠিক পথ ধরেই একদম চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকে আশ্রয় করে রইলাম। এই কথাটা ভাবতে লাগলাম যে এতক্ষণ আমাকে হেঁটে যেতে হতো, সেটার থেকে তো আমি রেহাই পেলাম। তাই এই ড্রাইভার নেই, গাড়ির ইঞ্জিন চলে না, এই যেমন গাড়ি চলছে সেই রকমই চলুক। আমি আমার প্রাণের মায়া ছেড়ে দিলাম এবং এই ভুতুড়ে গাড়িটাকেই ভাবলাম যে এটাতেই আমি আশ্রয়, এটাই আমার জায়গা এখন। আলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না। চেষ্টা করলে হয়তো বা কায়ো ক্লাসে পারা যায়, কিন্তু পেরে লাভ তো ডিমের। চিরকালের মতো এবারও তাই এবার লেখক বলছেন আলসেমির সঙ্গে আমি কোনো দিনই পারি না। আলসেমি জিনিসটা আমার বরাবরই আছে। চেষ্টা করলে বা কায়ো ক্লাসে কিছু কষ্ট করলেও পারা যায়, কিন্তু পেরে লাভ কি? লাভ তো ডিমের। ঘোড়ার ডিম বলে আমরা কথা বলি না, যে কিছুই নেই সেই রকম। চিরকালের মতো এবারও, পরের পেজ দেখো, চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো। তাই আলস্যটাই আমার জয়ী হলো, শেষটাই। ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছে। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার। হুস হুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতে আমি চমকে উঠলাম। ঘন্টা দুয়েক পর একটা লেভেল ক্রসিং, মানে একটা জায়গায় লেভেল ক্রসিংয়ের জায়গায় আমি দাঁড়িয়ে পৌঁছেছি। মানে ওই ট্রেন যাবে ওই রাস্তা দিয়ে, ওই জায়গাটায় আমি পৌঁছেছি। ক্রসিংয়ের গেট যখন পেরিয়ে প্রায় লাইনের কাছে আমি এসে পড়েছি, মানে যে লাইনের ওপর দিয়ে এবার ট্রেন যাবে সেই লাইনের ওপর এসে পড়েছি, তখন আমার হুঁশ এলো, মানে তখন আমার জ্ঞানটা এলো। হুস করে একটা শব্দ, কি আওয়াজ ভেসে আসছে। কিসের আওয়াজ? দেখছে রেলগাড়ির আগমনী, রেলগাড়ির আওয়াজ আসছে কানে, আগমনী মানে আসছে। আমি চমকে উঠলাম, তাই তো, এটা তো রেলেরই আওয়াজ, এটা তো রেলগাড়ির আওয়াজ। এবার তখনই আমার হুঁশ এলো। এতক্ষণ আমি বেহুশের মতো গাড়িতে বসেই ছিলাম। আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়লো বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহ নেই। আমি চমকে উঠলাম, তাই তো, একদম ট্রেন চলে আসছে আর আমার গাড়িটাও লাইনের কাছে আছে। আপ কিংবা ডাউন যে কোনো একটা গাড়ি এসে পড়বে, অদূরে ইঞ্জিনের আলোও দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ি তো থামছে না, কোনো উৎসাহই নেই, একদম চলেই যাচ্ছে। বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা, তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। একটা আলো দেখতে পাচ্ছি আমি ইঞ্জিনের, কিন্তু আমার গাড়িটার কোনো থামার নামই নেই। বিনা ভাড়াতে আমি গাড়িতে চেপেছি, বিনা ড্রাইভারে। সেটা ভূতের গাড়ি বলে আমাকে টেনে নিয়ে যাচ্ছে তার নিজের দল ভারী করার জন্য নাকি?
নিঃশব্দ, চারিদিকে কোনো শব্দ নেই। এই রাত্রির শান্তি ভঙ্গ করতে করে গম গম শব্দ করতে করতে ছুটে ট্রেনটা চলে আসছিল, আর তার চোখে, ট্রেনের চোখে জ্বলন্ত মৃত্যুর হাতছানি, মানে মৃত্যু আমাকে ডাকছে, এমন করে আমার গাড়িটাকে নিমিষে একদম লণ্ডভণ্ড করে দিবে। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি নেমে পড়া দরকার, আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে। এবার আমি গাড়ির হাতলটা খুঁজছি, কোথায় কোথায়, আমাকে এক্ষুনি নেমে পড়তে হবে, না হলেই তাহলেই তো হয়েছে। যদি না নামতে পারি তো আমি এক্ষুনি আমি মরে ভূত হয়ে যাব। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি, আমিও নেমেছি, আর আমার গাড়িও থেমেছে, আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। যাক, একটুর মধ্যে বাঁচা গেছে। কোনো ক্রমে আমি দরজা খুলে বেরিয়ে এসেছি, আমি নেমেছি, আর গাড়িটাও থেমে গিয়েছে, আর সঙ্গে সঙ্গেই পাশ দিয়ে রেলগাড়িটা গর্জন করতে করতে বেরিয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। হুস হুস করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ এলো। কয়েক মুহূর্ত মধ্যেই যেন আমার কোনো জ্ঞানই ছিল না, সম্বিতই ছিল না, বুঝতেই পারছিলাম না কি হয়েছে। হুস হুস করে যখন ট্রেনটা চলে গেল, ট্রেনটা চলে গেল, তখনই আমার হুঁশ এলো, আমার চৈতন্য হলো। না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জলজান্ত রয়েছি এখনও, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি, আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে। না, আমি তো মারা যাইনি, আমি তো দিব্যি বেঁচে আছি। হুঁশিয়ার হয়ে দেখলাম, চারিদিক তাকিয়ে দেখলাম, আমি তো জলজান্ত রয়েছি, আমি তো ঠিকই রয়েছি, এবং আমার ওই মোটর গাড়িটাও চুরমার হয়নি, সেটা ছবির মতো আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার এবং মোটরটা টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে। আমি এবং মোটরটা যে টিকে আছি, এটা একটা রহস্য মনে হচ্ছে। তারপর এক সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে। আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে এসে বললেন ভদ্রলোক। দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে হাত লাগান, লাইনটা পেরিয়েই আমার বাড়ি, একটু গেলেই, ওই যে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের রাস্তা। ওই লোকটি বলল যে আমাকে একটু সাহায্য করবেন। লেখককে বলছেন। এগিয়ে এসে বললেন ভদ্রলোক, দয়া করে যদি আমাকে একটু সাহায্য করেন। 8 মাইল দূরে আমার গাড়িটার কল বিগড়েছে, কলটা খারাপ হয়ে গেছে, সেখান থেকে আমি একাই এটাকে ঠেলতে 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 নিয়ে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে একটু হাত লাগায়। যদি আমার সঙ্গে একটু দয়া করে হাত লাগান তো ভালো হয়। লাইনটা পেরিয়েই আমার বাড়ি, আর একটু গেলে, ওই যে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের রাস্তা। এই যে গল্পটা আমি দেখো শেষটুকু পড়লাম, এটা কিছু বুঝতে মানে অসমাপ্তর মতো থেকে গেল। এটা কে? ভূত লেখকের সঙ্গে কথা বলল না কি? এরকম কেমন একটা আবছা হয়ে গল্পটা শেষ হয়ে গেল। তাই যে এক ভুতুড়ে কাণ্ড, এটার গল্পটা এইটুকুই। তাহলে এই শিবরাম চক্রবর্তীর গল্প এক ভুতুড়ে কাণ্ড, এটাই আজকের আমাদের পাঠ্যর, এইটাই। তো আবার তোমাদের সঙ্গে আমার নেক্সট দিন দেখা হবে। হ্যাঁ, অন্য একটা ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, টাটা।